ইন্টারের পরপরই আমরা পুরো পরিবার দেশের বাইরে সেটেল হয়ে যাই। আর এই গল্পটা হচ্ছে ঠিক আমি যখন এসএসসি পরীক্ষা দিই সেই সময়ের। আমাদের একজন খুব ভালো প্রতিবেশী ছিল। তা আন্টি আম্মুকে অনেক পছন্দ করতো, আম্মু আন্টিকে অনেক পছন্দ করতো, প্রায় আমাদের বাসায় যাতায়াত হতো। স্কুল কলেজ নিয়ে ব্যস্ত, কোচিং সব কিছু নিয়ে ব্যস্ত থাকায় ওইভাবে আমার বাসায় থাকা হতো না। পরীক্ষার মাঝখানে অনেক লম্বা একটা সময় থাকাতে দেখা গেছে প্রতিদিনই আমি বাসায় থাকতাম। স্পেশালি সন্ধ্যার পরে খুব এনজয় করতাম যখন আন্টি মাঝে মাঝে খুব মজার মজার নাস্তা নিয়ে আসতো আমাদের বাসায়। আন্টি আমাদের খুব আদর করতেন, সেই সুবাদে প্রায় আমাদের বাসায় তাদের আসা যাওয়া হতো। আঙ্কেল থাকতেন দেশের বাইরে। তার বড় ছেলের বিয়েতে আমরা অনেক আনন্দ করেছিলাম সব ভাই বোনরা মিলে তাদের বাড়ির ছাদে। আমার এখনও মনে আছে, একদিন আন্টি আম্মুকে তার ছেলের বউ নিয়ে গল্প করছিলেন। কথায় কথায় সে বলে উঠল, ওর বউ এত খাই খাই করে, একটু পর পরই এইটা ওইটা খাইতে থাকে। একবার আমার ভাই একটা বড় ট্যাঙের বয়ে মানছে, আমি আলমারিতে লুকিয়ে রেখেছিলাম। আম্মু আর আমি এই কথা শুনে হতভম্ব হয়ে আন্টির মুখের দিকে তাকিয়েছিলাম। যখন শুনলাম ওই সময় না আমার কেন জানি আন্টির এত রাগ হচ্ছিল, আর ওই মেয়েটার জন্য সেই নতুন বউটার জন্য খুব মায়া লাগছিল। এরপর তো আমরা বিদেশে চলে আসলাম, তারপর অনেকটা বছর পার হয়ে গেল। আমার যখন বিয়ের কথা চলছিল আমার খুব টেনশন হতো অনেক কিছু নিয়ে। বিয়ের পরে গিয়ে কিছু খেলে কি মন খারাপ করবে কি না, কি হবে না কি হবে, অনেক চিন্তা ভাবনার পরে বিয়েটা তো আলহামদুলিল্লাহ হয়েই গেল। দেশ থেকে যখন বাংলাদেশে আমি মাঝে মাঝেই যে আমার শ্বশুর বাড়িতে থাকতাম, তখন প্রায় অনেক ঘটনাই আমার চোখে পড়তো। তো আমার শ্বশুরও দেশের বাইরে থাকতেন। যখন দেশে আসতেন আমার শাশুড়ি আমাদের দুই বউকে ডেকে আমাদের সামনেই লাকেজ খুলতেন। এমন না যে জিনিসপত্রের প্রতি খুব আগ্রহ ছিল আমাদের, কিন্তু দেখতে ভালো লাগতো বিষয়টা। চকলেটের প্যাকেট থেকে চকলেট নিয়ে খেতে খেতে আমার শাশুড়ি জিনিস গোছানো দেখতাম আমরা। এখন আর আমার শ্বশুর আগের মতো বাইরে থাকেন না, বছরে একবার যায়, 15-20 দিন থেকে আবার চলে আসে। আসার সময় এটা সেটা সে নিয়েই আসে আমাদের জন্য। আমি তো বেশ কয়েক বছর ঢাকাতেই থাকি, তারপরও শ্বশুর আব্বা জিনিসপত্র আনলে সেখান থেকে ভাগ করে আমার শাশুড়ি আমাদের জন্য পার্সেল করে পাঠিয়ে দেয়। কিংবা আমরা যখন ঢাকা থেকে আমার শ্বশুর বাড়িতে যেতাম তখন আমাদেরকে সেই জিনিসগুলো দিয়ে দিতেন, বুঝিয়ে দিতেন। আজকে সকালে একটা পার্সেল এসেছে, ভিতরে ট্যাঙের একটা প্যাকেট দেখে সেই আন্টির কথাটা মনে পড়ে গেল। বউকে দেয়ার ভয়ে আন্টি সেই ট্যাঙের বয়ামটা নিজ আলমারিতে লুকিয়ে রাখতেন। এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে, কেউ ছেলের বউ থেকে জিনিস লুকিয়ে রাখে, আবার কেউ সেই খাবারটা পার্সেল করে পাঠিয়ে দেয়। গল্পটা আমার নিজের জীবনে না হলেও নিজের জীবনের সাথে জড়িয়েই আজকে আপনাদেরকে শোনালাম, যেন একটু হলেও আমাদের মন মানসিকতার পরিবর্তন হয় যাদের ভিতরে এই ধরনের সমস্যা আছে। বললাম না এই পৃথিবীতে কত রকমের মানুষ আছে। ওই যে প্রথম শাশুড়িটা, সেও তো আমাদের এই সমাজেরই কেউ না কেউ, আমাদেরই আশেপাশের মানুষ। আমি জানি আমাদের সবার জীবনে এমন গল্প আছে, কেউ সেটা বলে কেউ বলে না, কেউ সেটা খুব নীরবে আস্তে ধীরে ভুলে যায়, কেউ আবার সেটা কোনোদিন ভুলতে পারে না। কারণ আমরা মানুষ, আমাদের ধারণ ক্ষমতা সবার কিন্তু একরকম না। ভালো খারাপ সব রকমই আছে আমাদের এই সমাজে। তবে একটা জিনিস খুব বেশি লক্ষ্য আমি করেছি, আপনারাও হয়তো একমত হবেন, যেই মেয়েটা বা যেই ছেলেটা একটা সময় যে কষ্টটা ভোগ করে আসে, সে না ছেলেদের ক্ষেত্রে কমই হয়, মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। সে যদি তার শাশুড়ির কাছ থেকে নির্যাতিত হয়, সেও একটা নির্যাতিত শাশুড়ি হয়ে বড় হয়। কারণ তার ভিতরে যে রাগ ক্ষোভ জন্মায়, সেগুলো দিন দিন চাষাবাদ করতে করতে এতই বড় হয় গাছপালাগুলো, এবং বড় হতে হতে এতই শক্ত হয়ে যায় সেই রাগগুলো, যে একটা সময় সেও একটা টক্সিক শাশুড়ি হিসেবেই গড়ে ওঠে। আর জিনিসগুলো এত বেশি বিস্তৃত হয়ে যায়, তখন আর তার মনে পড়ে না যে ওই সময় তো আমার চাওয়া পাওয়াটা এমন ছিল। বিয়ের পর পর আমারও তো প্রচুর ক্ষুধা পেত, বিয়ের পর পর প্রথম প্রথম খুব ঘুম পেত, অলস লাগতো, কেউ একটু কিছু বললেই চোখে পানি চলে আসতো, কোনো নেগেটিভ কথা শুনতে ভালো লাগতো না, মা বাবার কাছ থেকে এত দূরে সরে আসছি, বাবা মাকে নিয়ে একটু কটূক্তি করলে চোখের কোনায় পানি চলে আসে, সেটা নিয়েও কথা শুনতে হয়। আসলে অনেক অনেক ব্যাপার আছে, এবং এই জিনিসগুলো ওই যে একটা সময় গিয়ে সবাই ভুলে যায়, সেটা আর মনে রাখতে পারে না। বা একজন নতুন বউ হিসেবে আমি কেমন ছিলাম সেটা যদি আমি মনে রাখি, তাহলে হয়তো বা আমি একটা ভালো ননদ, ভালো ননাস, ভালো শাশুড়ি, পরিবারের একজন ভালো মানুষ হয়েই থাকবো। ভুল ত্রুটি সবার হয়, ঝুট ঝামেলা সবার সাথে লাগে, ভাই বোনের সাথে, বাবা মায়ের সাথে, নিজের মায়ের পেটের বোনের সাথেই কত রকমের সমস্যা হয়, সেখানে তো নিজের ননদ ননাসের সাথে হতেই পারে, বা জায়ের সাথে। বাট মিলমিশ করে থাকলে, একটু আন্ডারস্ট্যান্ডিং হলে আমার কাছে মনে হয় কি আর প্রবলেমগুলো হয় না। তবে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি নিজের জায়গাটা একটু উপলব্ধি করে, তাহলেই আর প্রবলেমটা হয় না। এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে আমি কিচেনেও চলে আসছি অনেক আগে। ইটালি থেকে আসার পরে কাজ আর কাজ, এতগুলো কাজ করে আমি গিয়েছি,
এখন আসার পরে আমাকে এতগুলো কাজ করতে হচ্ছে। আপনারা হয়তো দূর থেকে ভাবেন যে আরে কি আনন্দ, দুদিন পর পর বাপের বাড়ি, মায়ের বাড়ি, বোনের বাড়ি 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 ঘুরে বেড়ায়, বাট আসলে ব্যাপারটা এমন না। দূর থেকে দেখতে ওরকম মনে হয়। দুদিনের জন্য গিয়েছি, তবে সেই স্টোরিগুলো দেখা গেছে কয়েকদিন পর্যন্ত দিব। আর আপনারা ছবি দেখেই তো আজকাল সব কিছু বুঝে ফেলেন। না, আসলে বুঝবেন না, নিজের ব্রেনকে এত প্রেশার দিতে যাবেন না। এনিওয়ে, সো যাওয়ার আগে তো ক্লিনিং করে গেলাম, যে এসে যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন পাই। রান্নাবাড়াও করে গেছি, তবে আসার পরে দেখলাম ফ্রিজ একদম খালি আর আশেপাশে সব নোংরা হয়ে আছে। তো অনেক কাজ রয়ে গেছে। সকালবেলা এসে একটু রেস্ট করেছিলাম, আর বাই দিস টাইমে গরুর মাংসটা বের করে রেখেছিলাম, কারণ চিন্তা করেছি গরুর মাংস রান্না করব। ও প্রায় আমাকে যেটা বলে, সরাসরি বলে না যে কি খাবে, কিন্তু সে ফ্রিজে এনে রাখলে আমাকে বলে যে ওই মাছটা এনেছি, ওই মাংসটা এনেছি। তখনই বুঝি যে ওর হয়তো খেতে ইচ্ছে করেছে। আর আমারও খেতে ইচ্ছে করছিল, কারণ ভীষণ ঠান্ডা আর কেমন জানি একদম ফগি ওয়েদার, আশেপাশে খুবই খারাপ অবস্থা। বৃষ্টি হচ্ছে না, বাট ঝিরিঝিরি তুষারপাতের মতো কেমন জানি একটা বিশ্রী রকমের একটা ওয়েদার চারপাশে। তো মনে হলো যে একটু ভুনা খিচুড়ি করি, আর একটু মাখা মাখা করে ঝাল করে গরুর মাংস করব। গরুর মাংসে তো ঝাল দিয়েছি, দেখতেই পেয়েছেন। এদিকে আমার না প্রচুর ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করছে, কিন্তু ভর্তা বানাতে যে শক্তিটা লাগবে সেই শক্তিটা আমার নেই, মনের জোরটাও নেই। খালি আরাম আর আয়েশ করতে ইচ্ছে করছে। 2 দিন গিয়েছিলাম বাপের বাড়ি, কিন্তু আরাম আয়েশ হয়নি, কারণ প্রতিদিনই দৌড়ের ওপরে ছিলাম। একটা কাজ মাথায় নিয়ে গেলে আসলে হয় কি, এভাবে রেস্ট করা হয় না। মাংসটা আলহামদুলিল্লাহ ডান, আর এদিকে এই যে খিচুড়িটাও আমার পানিটা একদম হয়ে এসেছে। এখন শুধু দমে রান্না করব, আর আমি আমার বানানো স্পেশাল যে ঘিটা সেটা দিয়ে দিলাম। আসলে একটু সরিষার তেল ঘি দিয়ে রান্না করলে খিচুড়িটা কিন্তু বেশ মজা হয়। খুব বেশি যে অনেক রকমের মশলা খিচুড়িতে দিতে হয় সেটা না। যেহেতু আজকে আমি মাংস দিয়ে খাবো, মানে ভুনা মাংস দিয়ে, সেজন্য খিচুড়িটাকে আজকে একটু লাইট করছি, কারণ দুটাই যদি মশলা মশলা হয়ে যায় তাহলে আমার ভালো লাগে না পার্সোনালি খেতে। তাই তো ওইদিকে মাংসটাও হয়ে গেছে। শীতের দিনে রান্না করাটা যে কি কষ্ট, কারণ কেমন জানি এই যে আমাদের রান্নার তো একটা গন্ধ কিন্তু হয়েই যায়। চুলার উপরে যে ফ্যানটা থাকে সেটা ইনাফ হয় না গন্ধটা যাওয়ার জন্য। আমি তো ওইদিকে যেটা করি, মোমবাতি জ্বালিয়ে রাখি, তারপরে জানলা টানলা খুলে দেই। কিন্তু জানলা খুলে দিলে বাতাস আর পাস হয় না, কিন্তু প্রচুর ঠান্ডা আসে। কি আর করার, এই কষ্টের জন্য রান্নাও করতে ইচ্ছে করে না। ভর্তা খেতে খুব ইচ্ছে করছিল, তবে আজকে আর ভর্তা বানাবো না, কারণ এই গন্ধের মধ্যে এমনি খিচুড়ি মাংসের যে একটা গন্ধ, আবার ভর্তা থাক তার মধ্যে রাত করে। সো একটু সালাদ বানিয়ে নিই। গাজর দিয়ে মানে কুচি কুচি করে খুব মজা লাগে এই সালাদটা, কারণ দেখা যায় গাজরটা কিন্তু ওইভাবে কাঁচা খাওয়া হয় না। আমার বাসায় তো আরও হয় না, আমার নিজেরই ভালো লাগে না ওরকম করে কাঁচা করে খেতে। কিন্তু যখন আমি সালাদটা বানাই তখন বেশ মানে মজা লাগে খেতে। আমার তো সালাদ ছাড়া চলে না, আমি সবসময় আমার সালাদ লাগে। অনেকে সালাদ তো করে, আবার অনেকে সবজিটা রান্না করে, যে সাদা সবজিটা, ওই সবজিটা আমার কাছে অনেক মজার লাগে যে কোনো খাবারের সাথে। কিন্তু সবজি লাভার না, সবজি পছন্দ করে না। টমেটোটা একটু পরে কাটি, যেহেতু টমেটোটা তো পানি পানি ছেড়ে দিবে, পরে কাটি। আমার আবার চিকন চিকন মানে সালাদটা একটু এরকম না হলে মজা লাগে না। করি অনেক রকমই করি, তবে বাংলা খাবার দিয়ে খেতে হলে মানে সালাদটা এরকমই মজা লাগে।
খিচুড়ি মাংস নিয়ে ওভেনে একটু গরম করে নিলাম, কারণ এ দেশের ঠান্ডায় খাবার প্লেটে নামাতে নামাতেই ঠান্ডা হয়ে যায়। আর লবণ দিয়ে সালাডটা মেখে নিলাম ভালো করে, কারণ ওই সময় লবণ দিইনি, পানি ছেড়ে দিবে। এখন সাকিব এসেছে, একসাথে বসে গরম গরম খিচুড়ি আর মাংস খাবো। একদম মন মতো হয়েছে মাংসটা এবং খিচুড়িটা, আলহামদুলিল্লাহ। তবে একটু লেবু খুব দরকার ছিল, ফ্রিজে লেবু নেই তো কি করব। পরে অবশ্য আমি একটু আচার অ্যাড করেছিলাম। কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শীতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।